হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তোমাদের সামনেই যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে, সেই মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ সাজেশনও বলতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলা, তোমরা এই প্রশ্নগুলো করে গেলে 100% কমন পাবে, কারণ এখান থেকে নিয়ে প্রশ্নগুলো সব চলে আসবে। তো আমি সাধারণত 2 নাম্বার থেকে শুরু করে 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার, অর্থাৎ এই প্রশ্নগুলোই আলোচনা করব। দেখো, তোমাদের যেটা প্রথম অধ্যায়, দেখো বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, যে এই অধ্যায়টা আছে না, এই অধ্যায়ের দেখো 2 নাম্বারের জন্য দেখো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও ভালো করে। দেখো, 2 নাম্বারের জন্য হচ্ছে আরোহণ, অবরোহণ, পুঞ্জিত ক্ষয়, নদী অববাহিকা, ধারণ অববাহিকা, জলবিভাজিকা। দেখো আরও দেখো হিমবাহ, ড্রামলিন, পেডিমেন্ট, বাজাদা, ওয়াদি, বাকসুন্ড, নগ্নিভবন, হিমশৈল, এই সমস্ত প্রশ্নগুলো করলেই হবে। তো হ্যাঁ বন্ধুরা, যেগুলো স্টার দেওয়া আছে পাশে, যে এটা এইগুলো যে স্টার দিয়ে আছে না, নদী অববাহিকা, জলবিভাজিকা, ওয়াদি, এইগুলো একটু বাকসুন্ড, এগুলো একটু তোমরা খুব ভালোভাবে করো, বাদবাকি সবই করবে, ঠিক আছে? যেহেতু জীবনের খুব বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, আর এবারে ভূগোল প্রশ্নটা একটু টাফ হতে চলেছে, সেই জন্য বলা বন্ধুরা তোমাদেরকে, তোমরা একটু খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো। তাহলে দেখো, আমাদের 2 নাম্বার দাগের 2 নাম্বার, মানে 2 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো, সেগুলো আমরা আলোচনা করলাম। আর এই বহির্জাত প্রক্রিয়া অবশিষ্ট ভূমিরূপ থেকে এটা দেখো, এরকম যে এর মধ্যে একটা আসবে, সেটা 3.1-এর দাগে থাকবে, ঠিক আছে? মানে 3-এর দাগের 1-এ থাকবে আর কি। তোমাদের দাগ নাম্বার সম্বন্ধে এখানে আমি ওই জন্য দেখিয়ে দিয়েছি। তো এরপর বন্ধুরা তোমরা দেখো ভালো করে। এরপর প্রশ্নের মান 3 মানে কি? 3 নাম্বার প্রশ্নের জন্য যে সমস্ত 3 নাম্বার মানের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তাই তো, সেইগুলোই আমি এখানে তোমাদের দেখো করাচ্ছি। দেখো বলে দিচ্ছি, সাধারণত এটা তোমাদের দাগ নাম্বার থাকবে 4-এর দাগের 1 বলে দাগ নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে তোমরা যেগুলো করবে সেগুলো দেখে নাও ভালো করে। নদী কিভাবে ক্ষয়কাজ করে বা নদীর ক্ষয়সাধন পদ্ধতি, মানে একই, মানে নদী কিভাবে ক্ষয়কাজ করে বা নদীর ক্ষয়সাধন পদ্ধতি যাই আসুক, তোমরা মানে এটাই লিখবে। এরপরে দেখো, হিমরেখার উচ্চতা সর্বকালে স্থায়ী হয় না কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজেই আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি, এইগুলো দেখবে তোমাদের টেস্ট পেপার ঘেঁটে ঘেঁটে প্রত্যেকটা পেজে যে সমস্ত প্রশ্নগুলো বারবার আছে কিংবা রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলোই আমি তোমাদেরকে এখানে দিয়েছি আর কি। তো এরপরে দেখো 3 নাম্বারটা দেখে নাও ভালো করে। 3 নাম্বারটা আছে মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য। দেখ, ক্রেভাস ও বাকসুন্ড কেন বিপজ্জনক? এরপরে দেখো রসে মতন ও ডামলিনের পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়ারদাং আর জুইগেন, এটাও গুরুত্বপূর্ণ। দেখো, এরপরে দেখো সাথে আছে, দেখো তির্যক বালিয়ারি, সাথে দেওয়া আছে দেখো, মানে অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি, মানে শিপ ও বারখানের যে পার্থক্যটা আর কি। এরপরে দেখো মরু অঞ্চল সম্প্রসারণ ও প্রতিরোধের উপায়, এই প্রশ্নটাও বন্ধুরা গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে করে যেও। তো বন্ধুরা, তোমাদের এই যে দেখো বহির্জাত প্রক্রিয়া অবশিষ্ট ভূমিরূপ সমূহ, এই যে এই অধ্যায়টা না, এই অধ্যায় থেকে তাহলে আমার হয়ে যাচ্ছে, দেখো ভালো করে, 2-এর দাগের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আর 3-এর দাগেরগুলো গুরুত্বপূর্ণ। এরপর 5-এরগুলো জন্য দেখো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও ভালো করে। দেখো, সাধারণত 5 নাম্বারের জন্য দেখো বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে এই যে 1-এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মানে আসবে ধরে নাও। দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এটা এবছরের জন্য মানে আসার সম্ভাবনা খুবই বেশি, তবুও দেখো। এরপরে দেখো হিমবাহের
ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যটাও দেখবে, ঠিক আছে। কিন্তু সবথেকে যদি গুরুত্বপূর্ণ আমার বিচারে হয় তাহলে আমি এই একেরটাকেই গুরুত্ব দিয়ে কত বেশি করে বলবো। কিন্তু তোমাদের এখানে যে 4টে প্রশ্ন আছে না বন্ধুরা, তোমরা 4টেই করে যাও, কারণ এবছর যেহেতু প্রশ্নটা তোমাদের কঠিন হতে চলেছে। মানে ভূগোল প্রশ্নটা নর্মালি দেখো আগের বারে একটু সহজ এসেছিলো, তো ওরা এক বছর ইতিহাস কঠিন করে আর এক বছর ভূগোল কঠিন করে, তো এবছর ভূগোলের প্রশ্নটা একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তোমাদেরকে বলা, তোমাদেরকে ওই জন্য আমি একটু বেশি প্রশ্নটাও দিয়ে দিয়েছি। তোমরা এই 4টেই করে যাও। দেখো এরপরে দেখো আমরা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের যে বইয়েতে বায়ুমণ্ডল বলে অধ্যায়টি আছে, সেই বায়ুমণ্ডলের থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সাধারণত ভালো করে দেখো তোমরা জিনিসটা, দেখে নাও ভালো করে। প্রশ্নের মান দেখো, প্রশ্নের দাগ হচ্ছে 3.2, দেখতে পাচ্ছ, আর প্রশ্নের মান 2, মানে বায়ুমণ্ডল থেকে মানে 3-এর দাগের 2-এ যে প্রশ্নগুলো আসবে, যেখানে প্রশ্নের মান 2 হবে সেইগুলো দেখো। এগুলো দেখো প্রথমবারই আমি বলে দিচ্ছি সংক্ষেপে লেখো, সংজ্ঞা লিখতে পারো, বা যদি বৈশিষ্ট্য বলে বৈশিষ্ট্য লিখতে পারো। ঠিক আগের ক্ষেত্রে 2 নম্বর এগুলো এরকমই আসে, আর সংজ্ঞা আসে না হয় বৈশিষ্ট্য আসে। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বন্ধুরা সেটা তোমরা দেখে নাও। দেখো প্রথমে আছে বায়ুমণ্ডল, এরপরে দেখো অ্যারোসল, এরপরে দেখো ইনসেলবার্স, এরপরে অ্যালবেডো, বৈপরীত্য উষ্ণতা, সমষ্ণ রেখা, বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস এফেক্ট, এলনিনো, বৃষ্টির ছায়া অঞ্চল, বায়ুচাপ, আইসিটিজেড অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভার্জন জোন, ঠিক আছে। এটা দেখো তোমাদের এসেছিলো 2019-এতে। এরপরে দেখো ভালো করে অশ্বক্ষাংশ, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, স্থানীয় বায়ু, চিনুক, আকস্মিক বায়ু, ফেরেলের সূত্র, জেট বায়ু, ঘনীভবন, অধক্ষেপণ, মেঘ। তো এখানে বন্ধুরা যেগুলো স্টার দেওয়া আছে না, এরকম যে স্টার দেওয়া আছে সেইগুলো তোমরা একটু ভালো করে যাও। বাদবাকি সবই করতে হবে, কিন্তু ওগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে দেখো। আর একটা বন্ধুরা তোমাদেরকে যেটা বলা, ভূগোল মানেই দেখো তুমি যদি মানে চিত্র সহকারে লেখাগুলো লিখতে পারো, মানে আঁকার সঙ্গে লেখো, তাহলে তোমাদের নাম্বারটা একটু বেশি আসে, বা মানে অনেকটাই নাম্বারটা বেশি দেওয়া হয়, ঠিক আছে। মানে সেই জন্য বলা 2 নাম্বারই হোক, আর সেটা মানে 4 নাম্বারই হোক, কিংবা 4 নাম্বার নয় সাধারণত 3 নাম্বারই হোক কিংবা 5 নাম্বারই হোক, যদি সেখানে চিত্র দেয়া যায়, মানে চিত্র দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে নাম্বারটা তোমাদের খুব ভালোভাবে মানে ভালো নাম্বার পাবে তোমরা, এইটুকুই বলতে চাই। দেখো এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে প্রশ্নের মান 3, অর্থাৎ 3 নাম্বার প্রশ্নে যেখানে তোমাদের দাগ নাম্বার থাকবে 4.1, এটা অথবা আকারে থাকবে, ঠিক আছে, 4.1 অথবা আকারে থাকবে। দেখো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, 1-এর দাগ আছে পার্থক্য লেখো, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 2-এতেও আছে পার্থক্য লেখো, দেখো স্থানীয় বায়ু ও সমুদ্র বায়ু। বন্ধুরা এটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারেই এই প্রশ্নটা আছে। এরপরে দেখো 3-এর দাগে দেখো ভালো করে, 3 নাম্বারটা দেখো মৌসুমী বায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য। 4 নাম্বার আছে নিরক্ষীয় অঞ্চলে অধিক পরিচলন বৃষ্টিপাত হওয়ার কারণ, কিনা নিরক্ষীয় অঞ্চলে অধিক পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হওয়ার কারণ। এগুলো তোমরা বন্ধুরা করবে। এরপরে দেখো ভালো করে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 5 নাম্বারের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আর তোমাদের এটা দাগ নাম্বারে দেখো ভালো করে 5.1.2, 5.1.3, অর্থাৎ এখান থেকে 2টো প্রশ্ন আসে। দেখো ভালো করে প্রথমে দেখো যে সমস্ত এখান থেকে মানে 5 নাম্বারের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো প্রত্যেকটা, অথচ প্রশ্নগুলো দেখো মানে 2-1বার করে পড়ে নিলে আর বুঝে নিলে তুমি যখন ইচ্ছা যা ইচ্ছাভাবে লিখতে পারবে, মানে লেখা খুব সহজ এখানকার যে প্রশ্নগুলো আছে। দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। দেখো 3টে স্টার আছে, মানে তোমাদের ম্যাক্সিমাম পেজে আছে টেস্ট পেপারের। এরপরে দেখো 2-এতে আছে দেখো বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু অর্থাৎ আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর সম্পর্কগুলি আলোচনা করো। এরপরে ভালো করে দেখো বন্ধুরা 3-এরটা দেখো
বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, উদাহরণসহ ব্যাখ্যা করো। হয়তো তোমাদেরকে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগটা বলে দিল, যে কোনো একটা ব্যাখ্যা করতে বললো, কিংবা তিনটেই হয়তো বললো। আর এখানে বন্ধুরা তোমরা চিত্র সহকারে বলুক আর নাই বলুক, চিত্র সহকারে না বললে চিত্র সহকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে চিত্র হয় প্রত্যেকটা জিনিসই। আর এখানে প্রত্যেকটা প্রশ্নেরই দেখো চিত্র হবে। প্রথমে যেরকম আছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো, এখানেও চিত্র হবে। আর বন্ধুরা এখানে দেখো বায়ুচাপ বলয়, সে তো তোমরা জানো, বায়ুচাপ বলয়গুলো তো সে তোমরা জানোই, বায়ুচাপ বলয়গুলো, তাই তো? বায়ুচাপ বলয়গুলো তো সে তোমরা জানোই। এই যে ছবিটা আছে দেখো, এটা নিরক্ষীয় অঞ্চল। এইগুলো ভালো করে প্রত্যেকটা চিত্র তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের নাম্বারটা খুবই ভালো আসবে আর কি, সেই জন্যই বলা বন্ধুরা। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্নটা দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, বায়ুচাপের তারতম্যের কারণ আলোচনা করো, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি লেখো, আর উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুস্তরের বিন্যাসগুলো করতে বলেছে। তো বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলো করে নিও। তবে শেষের এই দুটো অতটাও গুরুত্বপূর্ণ নয়, শেষের এই দুটো যে দেওয়া হয়েছে এই দুটো প্রশ্ন অতটাও গুরুত্বপূর্ণ নয়। তো তোমরা যেহেতু জীবনের বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তো রিস্ক নিয়ে লাভ নেই, একটু বেশি করে প্রশ্ন করে যাও। আর সেই সঙ্গে তো তোমরা তো জানোই, তোমাদেরকে তো বারবারই জিনিসটা বলছি, তোমাদের এবারে মাধ্যমিকেতে যে প্রশ্নটা, ভূগোলটা এবারে একটু কঠিন হতে পারে, সেই জন্য। দেখো এরপরে বন্ধুরা তোমাদের 3 নাম্বার অধ্যায় বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল থেকে 2 নাম্বার প্রশ্নের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা তোমাদের দাগ নাম্বার হিসেবে আসে 3-এর দাগের 2, ঠিক আছে? তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করবে সেগুলো হলো, 1 হচ্ছে সমুদ্র স্রোত, 2 সমুদ্র তরঙ্গ, 3 শৈবাল সাগর, 4 হিমপ্রাচীর, 5 মুখ্য জোয়ার, 6 গৌণ জোয়ার, 7 ভরা কটাল, খুবই ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো মোরা কোটাল সিজি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপোজি জোয়ার, ঠিক আছে, বান ডাকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা এইগুলো 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এখান থেকে 3 নাম্বারের প্রশ্ন সেরকম আসেনি, 3 নাম্বার মানের জন্য প্রশ্ন আসেনি এখানে থেকে। এরপর 5 নাম্বারের জন্য যেগুলো করবে দেখে নাও ভালো করে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, টেস্ট পেপারে তোমাদের ম্যাক্সিমাম পেজে আছে, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। তো ধরে নাও যদি প্রশ্ন ঠিকঠাক হয়, এটা এসে গেছে তোমাদের, ঠিক আছে? প্রশ্ন যদি ঠিকঠাকভাবে করে ওরা, দেখো মানে আমার নিরিখে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার পর্ষদ ওখানে কী করবে সেটা জানার নেই, তো এটা একটু ভালো করে যাও। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব অথবা পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব, মানে যেভাবেই আসুক উত্তর একটাই। এরপরে দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এরপরে দেখো চিত্রসহ মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, চিত্রসহ ভরা কটাল মরা কটাল সৃষ্টির কারণ আলোচনা করো। মানে এখানে থেকে প্রশ্ন তো আসবেই, ঘুরিয়ে ফিরে আসতে পারে, সেই জন্য প্রশ্নগুলো আমি ঘুরিয়ে ফিরে দিয়ে রেখেছি। তো দেখো এই 4-5টা অতটাও গুরুত্বপূর্ণ নয়, উপরের 3টে যে 1, 2, 3 এগুলো গুরুত্বপূর্ণ, তবুও দেখো তোমরা করে যেও এগুলো, ঠিক আছে? এরপরে দেখো বন্ধুরা আমরা বর্জ্য ব্যবস্থাপনা আছে না, এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে আমি 2 নাম্বার মানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখে নাও। এটা তোমাদের দাগ নাম্বার 3-এর 3 থাকবে, ঠিক আছে? এখানে 1-এর জন্য দেখো বর্জ্য বলতে কী বোঝো, বিষাক্ত বর্জ্য কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো। এরপরে দেখে নাও বর্জ্যের পৃথকীকরণ কিভাবে করা হয়, বর্জ্যের পুনর্বীকরণ বলতে কী বোঝো, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো, কম্পোস্টিং কাকে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, খুব মন দিয়ে করে যেও এটা। এরপরে দেখো 9-এতে আছে, দেখো ভালো করে, ওয়েস্ট বলতে কী বোঝো। মাস্ট এটা আসবে, ধরে নাও এই প্রশ্নটা আসবেই, কারণ টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজে আছে এটা। এরপরে দেখো বর্জ্য ব্যবস্থাপনায় ভরা কটাল বলতে কী বোঝো। এরপরে দেখে নাও বন্ধুরা তোমরা 3 নাম্বার মানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আর তোমাদের দাগ নাম্বার থাকবে 4-এর 2। 1 হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি কারণ আলোচনা করো। 2 বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব। বর্জ্য ব্যবস্থাপনা 3R এর ভূমিকা লেখো, বা বর্জ্য ব্যবস্থাপনার পরিমাণগত হ্রাস কীভাবে
করা হয় সেটা আর কি আমাদের করতে হবে। আর একটা দেখো 4-এর দাগে ভালো করে দেখে নাও, জীব বিশ্লেষ্য বা জীব অবিশ্লেষ্য বা জৈব ভঙ্গর ও জৈব অভঙ্গরের মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব এটা। আর একটা যেটা দেখো, ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব উল্লেখ করো। আর আছে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা স্ক্যাবারের ভূমিকা উল্লেখ করো বা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এগুলোও করবে তোমরা। আর একটা যেটা তোমাদের দেখো গুরুত্বপূর্ণ এখান থেকে, তো উপরেগুলো ভালো করে করে যাও, এর সঙ্গে এটাও দেখে যাও, পরিবেশের ওপর বর্জ্যের 3টি প্রভাব লেখো, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো কি কি, এগুলো একটু ভালো করে করে যাও। তো বন্ধুরা এরপর দেখো আমাদের প্রাকৃতিক পাঠটা প্রায় দেখো। এরপরে দেখো ভারত, যে তোমাদের ভারত অধ্যায়টি আছে না, ভারতের দেখো প্রাকৃতিক পাঠ অর্থনৈতিক পাঠ বলে দুটো পাঠ আছে। তো প্রাকৃতিক পাঠ থেকে যে সমস্ত প্রশ্নগুলো করবে তোমরা দেখো 2 নাম্বার মানের জন্য দেখো, ড্রেক অ্যান্ড ট্র্যাপ বলতে কি বোঝায়, ট্রেক অ্যান্ড ট্র্যাপ বলতে কি বোঝায়, দুন কি, সংজ্ঞা লেখো। দেখো তোরাই, ভাবর, কয়াল, এগুলো একটু ভালো করে করে যাও 2 নাম্বার মানের জন্য। এরপরে দেখো 4 হচ্ছে রন, 5 লেগুন, 6 বহুমুখী নদী পরিকল্পনা ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। দেখো জলবিভাজিকা উন্নয়ন, কালবৈশাখী, আশ্বিনের ঝড়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, একটু ভালো করে করে যাও। এরপরে দেখো 10-এ আছে দেখো মৌসুমি বিস্ফোরণ, ম্যানগ্রোভ অরণ্য, সামাজিক বনসৃজন, ধারণযোগ্য উন্নয়ন, ধাপ চাষ, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এরপরে দেখো 3 নাম্বার মানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, আর তোমাদের এটা দেখবে তোমরা ভালো করে, তোমাদের প্রশ্নে দেখো দাগ নাম্বার থাকবে 4-এর 3, ঠিক আছে। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করবে, 1 ভাঙার ও খাদানের মধ্যে পার্থক্য লেখো, মৃত্তিকার ক্ষয়ের ফলাফল, মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি, 3 হচ্ছে অরণ্য সংরক্ষণের 3টি উপায়, 4 দক্ষিণ ভারতে জলাশয় সেচ অধিক প্রচলিত কেন, 5 হিমালয়ের 3টি গুরুত্ব, ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব। এরপরে দেখো বন্ধুরা ভালো করে 5 নাম্বার মানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 1 উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো, 2 হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত পরিচয় দাও, ভারতের প্রধান 2 প্রকার মৃত্তিকার পরিচয় দাও, 4 হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর সম্পর্ক উদাহরণ দাও, ঠিক আছে, উদাহরণ সহ আলোচনা করতে বলেছে আর কি। তো বন্ধুরা তোমাদের প্রাকৃতিক পাঠটা হয়ে গেছে। এবার অর্থনৈতিক, ভারতের অর্থনৈতিক পাঠ থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো দেখো কৃষি। কৃষি দেখো 1 জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে দিতে পারে হয়তো কী, বা জীবিকা সত্তাভিত্তিক কৃষি সম্পর্কে লেখো 2 নাম্বারের জন্য, তো কারণ প্রশ্নের মান 2 আর দাগ নাম্বার থাকবে 3-এর 5, তোমাদেরকে এইভাবে বলবে। এরপরে দেখো খারিফ, রবি ও জায়িদ শস্য এ সম্বন্ধে বলে দেবে, মিলেট কী, বা প্রতিটি চাষের 2টি করে গুরুত্বপূর্ণ অঞ্চল লেখো, সেখানে তোমার বিভিন্ন চাষ যেরকম ধান, গম, যব, ভুট্টা, আখ, চা, এগুলো যে আছে তোমাদের বইতে এগুলো দিতে পারে। এরপরে দেখো সবুজ বিপ্লব কী, এরপরে দেখো শিল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ভারতের 2টি করে কৃষিভিত্তিক, বনজভিত্তিক, পানিভিত্তিক, খনিজভিত্তিক শিল্পের উদাহরণ দাও। তো বন্ধুরা এরপরে দেখো ভালো করে সংজ্ঞা দাও বলে দিতে পারে, দেখো বলে দিতে পারে যে ইঞ্জিনিয়ারিং শিল্প, পূর্ত শিল্প বা অনুসারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্পটা গুরুত্বপূর্ণ বন্ধুরা, একটু ভালো করে করে যাও। এরপরে দেখো জনসংখ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 2 নাম্বারের জন্য দেখো আদমশুমারি ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি, জনঘনত্ব, শহর, ধারণযোগ্য উন্নয়ন, বিভিন্ন কারণে গড়ে ওঠা শহরের উদাহরণ যেমন সামরিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে দেখো ঘয়েতে আছে দেখো পরিবহন, সোনালী চতুর্ভুজ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এতে দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, ইন্টারনেটের 2টি গুরুত্ব লেখো, 2টি গুরুত্বপূর্ণ রজ্জুপথ ও নলপথের উদাহরণ দাও। এরপরে দেখো ভালো করে 3 নাম্বার মানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 3 নাম্বার মানে এটা তোমাদের দাগ নাম্বার থাকবে 4-এর 3, ক্লিয়ার। দেখো 1 ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য,
পার্থক্য লেখো। খারিফ চাষ ও রবি চাষ, ভারতীয় ফসলের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটা। এরপরে 4 দেখো, ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। 5 শহর গড়ে ওঠার 3টি কারণ। শহর গড়ে ওঠার 3টি কারণ তো তোমরা আরামসে লিখতে পারবে বন্ধুরা। এরপরে দেখো 6 নম্বরের জন্য দেখো, নগরায়নের সমস্যাগুলি লেখো। 7 জলপথ ও বিমানপথের সুবিধা ও অসুবিধা লেখো। তোমরা 3টে সুবিধা 3টে অসুবিধা লিখবে, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বর মানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো, তোমাদের দাগ নাম্বার থাকে 5-2। দেখো কৃষি, এবারে কফি আর ইক্ষু এই দুটোর মধ্যে একটা আসবেই, কারণ এ দুটো একবারও আসেনি, ঠিক আছে। দেখো কার্পাস এসেছে, গম এসেছে, চা এসেছে, কিন্তু এই দুটো আসেনি। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি। তবে তোমরা প্রত্যেকটাই গুরুত্ব সহকারে করে যাও, কারণ যেহেতু তোমাদের জীবনে মাধ্যমিকটা খুবই একটা ভাইটাল ব্যাপার, ঠিক আছে। তোমরা কিছু ছেড়ে যেও না। আর এবছর যেহেতু ভূগোল প্রশ্নটা ঘোর হওয়ার মানে কঠিন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, সেই জন্য তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকটাই করে যাওয়ার চেষ্টা করো। শিল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে দেখো, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো, ঠিক আছে। এরপরে দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নয়নের বা অধিক উন্নয়নের কারণগুলি ব্যাখ্যা করো। এরপর জনবসতি থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নাও বন্ধুরা। জনবসতি, ভারতের জনসংখ্যা বন্টনের 5টি মানে জনসংখ্যা বন্টনের তারতম্যে 5টি কারণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধরে নাও এসে গেছে। যদি ঠিকঠাকভাবে প্রশ্ন হয় এটা আসার সম্ভাবনা খুব বেশি। এরপরে দেখো, প্রশ্ন না যদি ঘোরানো হয় এটা আসবেই, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যে 5টি কারণ। এরপরে দেখো, ভারতের নগরায়ণ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এরপর পরিবহন ও যোগাযোগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখে নাও। পরিবহন ও যোগাযোগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, দেখো পরিবহন ও যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। ততটাও গুরুত্বপূর্ণ নয় প্রশ্নটা, ঠিক আছে, সেই জন্য দেখে যাও, কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয় সেটাও বলে দিচ্ছি আর কি। এরপরে বন্ধুরা দেখো, তোমাদের যে শেষ আজকের এটা শেষ অধ্যায় তোমাদের, মানে আজকের নয়, মানে তোমাদের বইয়ের দেখো শেষ অধ্যায় এটাই। তো এখান থেকে তোমরা যেটা করে যাবে সেটা ভালো করে দেখে নাও। দেখো, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে যে সমস্ত 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখো। রিমোট সেন্সিং বা দূর সংবেদন কি, জিও স্টেশনারি উপগ্রহ কি, খুবই গুরুত্বপূর্ণ। উপগ্রহ চিত্র বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এরপরে দেখো, সেন্সর বলতে কী বোঝায়। 5 নম্বর হচ্ছে সক্রিয় নিষ্ক্রিয় সেন্সারের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে যাও বন্ধুরা। এফসিসি কি, এরপরে দেখো সাথে আছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, মিলিয়ন সিট কি, ডিগ্রি সিট কি। এরপরে দেখো 10তে দেখো ভালো করে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি কি কি। 11তে দেখো ভালো করে, বিবৃতিমূলক স্কেল কাকে বলে। এরপরে দেখো প্রশ্নের মান 3, দাগ নাম্বার আছে 4-4। 1 উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার ও গুরুত্ব লেখো। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দূর সংবেদন ব্যবস্থা সুবিধা অসুবিধা। আর বন্ধুরা তোমাদের যে এখানে যে স্টারগুলো দেওয়া আছে না, এই স্টারগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে করে যেও, মানে সবই করবে, ওগুলো একটু আরও গুরুত্ব দিয়ে ভালো করে করার চেষ্টা করবে। এরপরে দেখো 5 আছে, দেখো পার্থক্য লেখো জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহ। এরপরে দেখো উপগ্রহ চিত্র তোলার পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এরপর সাথে আছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লিখতে হবে। এরপর 8 আছে দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিভিন্ন স্কেল ব্যবহার, বিভিন্ন স্কেলের যে ব্যবহার সেটা তোমাদেরকে দেখাতে হবে। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এবছরের মাধ্যমিকে আসার মতন কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার নিরিখে এগুলোই। মানে আমি এই প্রশ্নগুলো দেওয়ার আগে আরও 2-3টে স্যারের সঙ্গে আলোচনা করে, মানে প্রশ্নগুলো যাচাই করে তাদের মতামত নিয়ে এগুলো দিয়েছি। সেই জন্য মনে হয় এখানে যে শুধু আমার একার মতামত আছে সেটা নয়, আরও 2-3টে খুবই ভালো ভালো স্যারেদের মতামত নিয়ে এই প্রশ্নগুলো
তোমাদের জন্য নির্বাচন করেছি। তোমরা তবে এগুলো করে যাও, আশা করছি এর মধ্যে সবই কমন পেয়ে যাবে। তো প্রত্যেকে ভালো থেকো বন্ধুরা, আর ক্লাসে এতক্ষণ জুড়ে থাকার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। তো আসছি তাহলে বন্ধুরা, নেক্সট ক্লাস